বন্ধুরা, কখনো কি গভীর রাতে নিজেকে একবার প্রশ্ন করেছ, আমি কি ঠিক পথে আমার জীবনটা চালাচ্ছি? এই এক প্রশ্নই আমাদের ঘুম কেড়ে নেয়। আমরা দৌড়াতে থাকি, সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলি, কিন্তু কোন দিকে, কেন? জীবন যেন একটা দৌড়ের প্রতিযোগিতা হয়ে গেছে, আর এই দৌড়ে বিজয়ী হয়েও কেউ শান্তি পায় না। প্রতিটা দিন শুরু হয় অ্যালার্মের শব্দে, আর শেষ হয় ক্লান্তির নীরবতায়। আমাদের মনে হয় আরেকটু বেশি পেলে ভালো হয়, আরেকটু বিশ্রাম, আরেকটু টাকা, আরেকটু সুখ। কিন্তু এই আরেকটু নামের চাহিদার শেষ নেই। তুমি কি কখনো দেখেছ জাপানের কোনো প্রবীণ মানুষকে শান্ত, স্থির, অথচ তার মুখে একটা অদ্ভুত প্রশান্তির আভা? মনে হয় তিনি জীবনের প্রতিটা মুহূর্ত পুরোপুরি উপভোগ করছেন। নেই কোনো তাড়া, নেই কোনো অভিযোগ, যেন তিনি জানেন তিনি কে এবং কোথায় তার গন্তব্য। জাপানি জীবনের এই শিল্পকেই বিশ্বজয়ের ডিসিপ্লিন বা শৃঙ্খলা হিসেবেই ঠিক, কিন্তু জাপানিরা একে জীবনযাপনের সৌন্দর্য বলে মনে করে। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাপানের সেই 8টি মূলনীতি নিয়ে, যা শুধু তোমার দৈনন্দিন জীবনকেই বদলে দেবে না, বরং প্রভাব ফেলবে তোমার চিন্তাধারা, মন, আত্মা আর সম্পর্কের ওপর। ভাবো তো, যদি এমন একটা কারণ থাকে যার জন্য তুমি প্রতিদিন সকালে হাসি মুখে ঘুম থেকে উঠতে পারো, এমন এক উদ্দেশ্য যার কথা ভাবলেই ভেতর থেকে শক্তি এসে যায়, কিংবা সমস্যার মুখোমুখি হলে রাগ না করে যদি হাসি মুখে সেটাকে সামলাতে পারো, অথবা নতুন কিছু শিখতে গিয়ে যদি নিজের অহংকারকে সরিয়ে রেখে শিশুর মতো শেখার আনন্দ নিতে পারো, তাহলে কি জীবনটা একটু হলেও সহজ হয়ে উঠবে না? কিন্তু এই পথ সহজ নয়। এই পথে তোমাকে লড়াই করতে হবে নিজের সঙ্গেই, নিজের অভ্যেস, আলস্য, নেতিবাচক চিন্তা আর মাঝে মাঝে আরামের অঞ্চল ছাড়ার প্রবণতার সঙ্গে। কখনো নিজেকেই বলতে হবে, যথেষ্ট হয়েছে, এইবার বদলাতে হবেই। কারণ যেই মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত স্বাধীন। জাপানিরা শত শত বছর আগে এই গোপন রহস্য বুঝে ফেলেছিল। তারা জানত ভেতরের স্থিতি বাইরের সাফল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা নীতি, হোক তাই ইকিগাই বা কাইজেন, শুধু একটা অভ্যেস নয়, বরং একটা ফিলোসফি। এই নীতিগুলো শেখায় কিভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা যায়, আর জীবনের প্রতিটি মুহূর্তে কিভাবে গভীরতা অনুভব করা যায়। এই বই শুরু হয় এক সাধারণ মানুষের অনুসন্ধান দিয়েই, এক অনুসন্ধান যেখানে সে খুঁজছে নিজের প্রতিদিনের অর্থ, নিজের ব্যর্থতার কারণ, ক্লান্তির শেকড়, আর ধীরে ধীরে সে পা বাড়ায় এক নতুন পথে। এমন একটা পথ যা হয়তো কঠিন, কিন্তু দেয় অন্তরের শান্তি। এমন এক পথ যা শুধু তোমাকে উন্নত করে না, তোমাকে করে তোলে সত্যিকার অর্থেই নিজের সঙ্গে সৎ। তাহলে যদি তুমিও প্রস্তুত হও নিজের সঙ্গে দেখা করার জন্য, যদি চাও তোমার প্রতিটা দিন শুধু বাঁচা নয় বরং অনুভব করা হোক, তাহলে স্বাগতম এই যাত্রায়। চলো প্রথম পদক্ষেপটা নিই। নিয়ম 1, ইকিগাই, জীবনের উদ্দেশ্য। ভোর 5টা, শহর তখনও ঘুমিয়েই, কিন্তু জাপানের সমুদ্র তীরের একটা ছোট্ট গ্রাম জেগে উঠেছে। প্রায় 90 বছরের এক বৃদ্ধ তার ছোট্ট বাগানে গাছে পানি দিচ্ছেন। মুখ জুড়ে কোচকানো ভাঁজ, কিন্তু চোখে ঝিলিক, হাত কাঁপছে, কিন্তু হাঁটায় এক অদ্ভুত স্থিরতা। প্রতিদিন ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে ওঠেন, সবুজ চায়ের কাপ হাতে নেন, বাগানে কাজ করেন, তারপর পাশের পাহাড়ে গিয়ে সূর্যকে স্বাগত জানান। কোনোদিন বাদ যায় না। বছরের পর বছর ধরেই মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই বয়সেও এত কিছু কিভাবে করেন? বৃদ্ধ হাসেন আর বলেন, একটাই শব্দ, ইকিগাই। ইকিগাই একটা শব্দ যা শুনলেই মনে হয় কেউ যেন হৃদয়ের গভীরে হাত রেখেছে। এক কথায় এর কোনো অর্থ নেই, কিন্তু এটা বদলে দিতে পারে তোমার পুরো জীবন। ভাবো তো, যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য তোমার কাছে কোনো কারণ না থাকে, এমন এক কারণ যা ঘুমের চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয়, যে কারণে অ্যালার্ম বাজার আগেই চোখ খুলে যায়, যে কারণ ক্লান্তিতেও মুখে হাসি ফোটায়, কিন্তু আমাদের অনেকের জীবনে সেই কারণটি নেই। আমরা দিন কাটাই কিন্তু বাঁচি না, উপার্জন করি কিন্তু সুখ পাই না, সম্পর্কে থাকি কিন্তু গভীর সংযোগ অনুভব করি না। এটা কেন হয়? কারণ কোথাও গিয়েই আমরা হারিয়ে ফেলেছি আমাদের ইকিগাই, সেই কারণ যা আমাদের নিজেদের সঙ্গে যুক্ত করত, যে কারণ আমাদের অনুভব করাতো আমি কে এবং কেন বেঁচে আছি। শৈশবে আমাদের সবারই এমন একটা স্বপ্ন থাকে। কেউ হতে চায় নভোচারী, কেউ গায়ক, কেউ বিজ্ঞানী। কিন্তু বড় হতে হতে দায়িত্ব বেড়ে যায়, মনে ঢুকে যায় ভয়, আমি পারবো তো? আর ধীরে ধীরে সেই স্বপ্নটা ম্লান হয়ে যায়। অনেকে ভাবে ইকিগাই মানে কেবলই কোনো শখ বা প্যাশন, কিন্তু না, এটা তার থেকে অনেক গভীর কিছু। এটার হৃদয়ের আহ্বান, এমন এক কাজ যা করতে গিয়ে ক্লান্তি লাগে না, যা টাকা থেকে বেশি দেয় তৃপ্তি, যা পৃথিবীরও উপকার করে আর তোমার ভেতরে অর্থবোধ তৈরি করে। ইকিগাই কোনো বিলাসিতা নয়, এটা একেবারে প্রয়োজনীয় একটা জিনিস। যদি আজ তুমি অস্থির বোধ করো, তাহলে হয়তো সেটাই নেই জীবনে। যখন তুমি নিজের ভেতরে তাকাতে শুরু করবে, নিজেকে প্রশ্ন করবে, আমি কে, আমার পছন্দ কি, কোন কাজের মধ্যে আমি হারিয়ে যাই,
তখন ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠবে একটা নরম সুর, সেটাই ইকিগাইয়ের শুরু। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, ইকিগাই এমন কিছু নয় যে একবার পেয়ে গেলে শেষ। এটা একটা যাত্রা, একটা পথ, যা তোমাকেই খুঁজে নিতে হবে। যখন তুমি সেই পথে হাঁটা শুরু করবে, তখন দুনিয়ার সব কষ্টই ছোট মনে হবে। তোমার কাজ হয়ে উঠবে তোমার উপাসনা, তোমার জীবন পাবে একটা নতুন অর্থ। আর তখন তুমিও সেই 90 বছরের বৃদ্ধের মতো হাসি মুখে ক্লান্তিহীনভাবে জীবন কাটাতে পারবে। কারণ তখন তুমি জানবে, আমি কেন বেঁচে আছি। যদি আজ তুমি নিজেকে হারিয়ে ফেলো, যদি প্রতিটা সকাল তোমার কাছে অর্থহীন মনে হয়, যদি দিনগুলো বোঝা মনে হয়, তাহলে থেমে যাও, গভীরভাবে শ্বাস নাও আর নিজেকে একটা প্রশ্ন করো, আমার ইকিগাই কি? এর উত্তর তুমি একদিনে পাবে না, কিন্তু যদি প্রতিদিন নিজেকে এটা প্রশ্ন করো, একসময় দেখবে জীবন নিজেই তোমার উত্তর দেওয়া শুরু করেছে। ইকিগাই তোমার গল্পে নিয়ে আসে একটা নতুন অধ্যায়, একটা অধ্যায় যেখানে তুমি আবার নিজেকে খুঁজে পাও, পূর্ণ সচেতনতায়, পূর্ণ হৃদয়ে, পূর্ণ জীবনেই। নিয়ম 2, শোষিন, শিখতে আগ্রহী মন। একবার এক চলু ছেলে গেল এক মহৎ বৌদ্ধ গুরুর কাছে। ছেলেটার ডিগ্রি ছিল, বইয়ের বিশাল জ্ঞান ছিল, আর সে দাবি করল জীবনে বড় বড় প্রশ্নের উত্তর তার জানা। সে বলল, আমি সব জানি, তবুও আমার ভেতরে শূন্যতা লাগেই, নেই কোনো শান্তি, নেই কোনো স্থিরতা। গুরু হেসে বললেন, চা খাও। ছেলেটা বিস্মিত হয়ে কাপের দিকে তাকালো, কিন্তু গুরু চা ঢালতেই থাকলেন। কাপ পূর্ণ হয়ে গেলেও চা ঢালতে থাকলেন। চা উপচে গড়িয়ে পড়তে লাগলো। ছেলেটা অবাক হয়ে বলল, আরে কাপ তো ভর্তি হয়ে গেছে। গুরু শান্তভাবে বললেন, ঠিক এই কাপের মতোই তুমি, যদি নিজেকে খালি না করো, তাহলে কিছু নতুন শিখতে পারবে না। এটাই হলো শোষিন, একটা মানসিকতা যা শেখায় তুমি যতই জ্ঞানী বা উন্নত হও না কেন, সর্বদা একজন শিক্ষানবিশের মতো খোলা মন নিয়ে শেখার চেষ্টা করো। আজ আমরা এমন একটা সময় বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, বই, ভিডিও, পডকাস্ট, সবাই বিশেষজ্ঞ, কিন্তু ভেতরে থেকে আমরা সবাই ফাঁকা। কেন? কারণ আমরা শেখার জন্য নিজেদের বন্ধ করে ফেলেছি। ভাবি সবই জানি, অথচ এই ভ্রান্ত ধারণাই আমাদের বিকাশ থামিয়ে দেয়। শোষিন আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই মানসিক অবস্থায় যখন আমরা শিশু ছিলাম। মনে করো, তখন প্রতিটা জিনিস ছিল নতুন, প্রতিটা প্রশ্ন ছিল সৎ, আর প্রতিটা ভুলই ছিল শেখার সুযোগ। তখন ছিল না অহংকার, ছিল না তুলনা, ছিল শুধু কৌতূহল আর বিস্ময়। কিন্তু বড় হতে হতে সেই বিস্ময় হারিয়ে যাচ্ছে। যখনই আমরা বলি আমি জানি, তখনই আমরা একটা দরজা বন্ধ করি, আর যখন বলি আমি জানি না কিন্তু জানতে চাই, তখনই খোলে আসল দরজা। শোষিন শেখায়, শেখা শুধু বই থেকে নয়, মানুষ থেকে, অভিজ্ঞতা থেকে, এমনকি নিজের ভুল থেকেও হয়। অনেক সময় একটা ছোট্ট শিশু জীবনের বড় শিক্ষা দিয়ে যেতে পারে, কিন্তু তার জন্য তোমাকে মন খালি করতেই হবে, অহংকার, পূর্বধারণা বা অতীত জ্ঞান থেকে মুক্ত হয়ে। ভাবো তো, যদি প্রতিটা দিন, প্রতিটা মানুষ, প্রতিটা কাজকে নতুন চোখে দেখতে পারো, জীবন কতটা সতেজ লাগবে। প্রতিদিন নতুন কিছু শিখবে, প্রতিটা ভুল হয়ে উঠবে সুযোগ, আর ছোট্ট ছোট্ট কাজও অর্থপূর্ণ মনে হবেই। শোষিন মানে নিজেকে সবসময় শিক্ষানবিশ ভাবা। যতই অভিজ্ঞ হও না কেন, এই মানসিকতা তোমাকে শক্ত নয়, বরং নমনীয় করে তোলে। এটা অহংকারের দেওয়াল ভেঙে তোমার ভেতরের প্রকৃত শিক্ষার্থীকে জাগিয়ে তোলে। যখন কিছু কঠিন মনে হয়, তখন নিজেকে প্রশ্ন করো, আমি কি শেখার জন্য প্রস্তুত, নাকি শুধু দেখাতে চাই যে আমি জানি? এটাই পার্থক্য একটা বন্ধ মানসিকতা আর এক উন্মুক্ত মানসিকতার। আর যখন তুমি শোষিনকে গ্রহণ করো, তখন তুমি আর কেবল শ্রেণীকক্ষের ছাত্র থাকো না, তুমি হয়ে ওঠো জীবনের ছাত্র। প্রতিটা রাস্তা, প্রতিটা মুখ, প্রতিটা দিন তোমাকে কিছু না কিছু শেখায়। এই মানসিকতা তোমাকে শুধু সফলই করে না, বরং তোমাকে বিনয়ী আর মাটির কাছাকাছি রাখে। কারণ প্রকৃত বুদ্ধিমত্তা তখনই আসে যখন তুমি জানো অনেক কিছু জানলেও শেখার বাকি আছে। শোষিন সেই জাদু যা এক সাধারণ মানুষকে নিঃশব্দে, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে অসাধারণ করে তোলে। তাহলে কি তুমিও প্রস্তুত আবার শিক্ষানবিশ হতে, নিজের মন খালি করে নতুন কিছু গ্রহণ করতে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে চলো শুরু করি আবার। নিয়ম 3, কাইজেন, ছোট পদক্ষেপের শক্তি। এক শীতের সকাল, জাপানের এক কারখানায় এক শ্রমিক প্রতিদিন একই কাজ করত। একই নাট, একই বল্টু, একই যন্ত্রাংশ আটানো। মাসের পর মাস একই রুটিন, নেই উত্তেজনা, নেই পদোন্নতি, নেই কোনো পরিবর্তন। তবুও সে প্রতিদিন চেষ্টা করত কিছুটা ভালো করার। কখনো স্ক্রুড্রাইভারটা একটু সঠিক কোণে ধরত, কখনো গতি সামান্য বাড়াতো, কখনো অপচয় কমাতো। একদিন তার সুপারভাইজার জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিদিন একই কাজ এত উৎসাহ নিয়ে করো কিভাবে? সে হাসল আর বলল, কারণ আমি জানি আমি প্রতিদিন সামান্য হলেও ভালো হতে পারি। এই সামান্য উন্নতি হলো কাইজেন, একটা জাপানি দর্শন যা শেখায় বড় পরিবর্তন শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকেই। আমরা মানুষ সবসময় তাৎক্ষণিক ফল চাই,
ভাবি একদিনে জীবন বদলে যাবে, একবার জিমে গেলেই সিক্স প্যাক হবে, একবার ব্যবসা শুরু করলেই কোটিপতি হয়ে যাব। কিন্তু বাস্তবে এমনটা হয় না, আর ফল না পেয়ে আমরা হাল ছেড়ে দিই। কাইজেন শেখায় আসল রূপান্তর হয় ধীরে ধীরেই, প্রতিদিন একটু একটু করেই। ভাবো তো, যদি তুমি প্রতিদিন মাত্র 1% ভালো হও, তাহলে 1 বছরে তুমি হয়ে উঠবে আগের চেয়ে 37 গুণ উন্নত। হ্যাঁ, এই 1% উন্নতি এতটাই ছোট যে কেউ হয়তো খেয়ালই করবে না, কিন্তু এই ধারাবাহিকতাই একজন গড়পড়তা মানুষকে অসাধারণ করে তোলে। কাইজেন শুধু কাজের পদ্ধতি নয়, এটা জীবন দর্শন। এটা বলে পারফেকশন নয়, উন্নতিটাই খোঁজো। যখন তুমি কাইজেনকে গ্রহণ করবে, তখন অজুহাত দেওয়া বন্ধ হবেই। আগামীকাল শুরু করব বলার বদলে তুমি বলবে আজই সামান্য করব। তুমি লেখক হও, ছাত্র হও, ব্যবসায়ী বা গৃহিণী, যখন প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেবে, তখন ভয় কমবেই, চাপ কমবে, আর সবচেয়ে বড় কথা, আত্মসম্মান বাড়বেই। কারণ যখন তুমি জানো তুমি চেষ্টা করছো সামান্য হলেও, তখন ফল আসুক বা না আসুক, তোমার ভেতরে কোনো অপরাধ বোধ থাকবে না। তুমি জানবে তুমি এগোচ্ছ। কাইজেন মানে শুধু ধারাবাহিকতা নয়, সচেতনতার নাম। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি সামান্য হলেও কিভাবে ভালো হতে পারি? আর তার উত্তর দিতে হবে কাজেই। সেটা হতে পারে মাত্র 5 মিনিটের ওয়ার্কআউট, একটা পৃষ্ঠা পড়া, 1 গ্লাস অতিরিক্ত পানি খাওয়া, যে কোনো কিছু। এই ছোট ছোট পদক্ষেপগুলো একদিন বড়সড় অগ্রগতিতে পরিণত হয়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, কাইজেন জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে। তোমার অভ্যেসে, তোমার সম্পর্কে, তোমার মানসিকতায়। যখন তুমি প্রতিদিন সামান্য হলেও ভালো শ্রোতা হয়ে ওঠো, একটু কম প্রতিক্রিয়াশীল হও, একটু বেশি কৃতজ্ঞ হও, তখন তোমার পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করেই। কারণ বড় বিজয় একদিনে আসে না, ছোট ছোট জয়, পরাজয়ের মাঝখানে প্রতিদিন গড়ে ওঠে সেই বিজয়। আর হ্যাঁ, কাইজেনে কোনো চূড়ান্ত গন্তব্য নেই। তুমি কখনো সম্পূর্ণ নিখুঁত হয়ে ওঠো না, কিন্তু এটাই এর সৌন্দর্য। তুমি সবসময় একজন শিক্ষানবিশের মতো থাকো, ক্রমাগত বিকশিত হতে থাকো। তাই যখনই নতুন কিছু শুরু করতে গিয়ে ভয় পাবে বা বারবার ব্যর্থ হবে, তখন মনে রেখো, আজই সব কিছু বদলাতে হবে না। তোমার দরকার শুধু সাহস, আজ থেকে সামান্য হলেও বদলানোর। প্রতিদিনের একটা ছোট্ট পদক্ষেপই সেই জাদু যা ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দেয়, নিঃশব্দে, দৃঢ়ভাবে, স্থায়ীভাবেই। তুমি কি প্রস্তুত তোমার প্রথম ছোট্ট পদক্ষেপটা নিতে? যদি হ্যাঁ হয়, তাহলে এখনই শুরু করো, কারণ ছোট কাজ বড় ইচ্ছের চেয়ে ভালো। নিয়ম 4, গাম্বারু, পূর্ণ উদ্যমে চেষ্টা। প্রতি বছর জাপানের একটা ছোট্ট শহরে একটা ম্যারাথন হয়, আর সেই দৌড়ে সবার চোখ থাকে একটা বৃদ্ধার দিকেই। বয়স তার 80-র কোঠায়, তবুও তিনি প্রতি বছর দৌড়ান। তার হাঁটা ধীর, শ্বাস ভারী, শরীর কাঁপে, তবুও তিনি হার মানেন না। বৃষ্টি হোক, রোদ হোক, ঝড় হাওয়া হোক, তিনি আসেন, দৌড়ান, পড়েন, আবার উঠে দাঁড়িয়ে এগিয়ে যান। মানুষ জিজ্ঞাসা করে, এত বয়সে কেন? তিনি হেসে একটাই শব্দ বলেন, গাম্বারু। গাম্বারু এমন একটা শব্দ যার সঠিক অনুবাদ নেই, কারণ এটা শুধু চেষ্টা করা বোঝায় না। এটা বোঝায় জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করা, মন, শরীর, আত্মা দিয়ে লেগে থাকা, যতক্ষণ না প্রাণ ক্লান্ত হয়ে পড়ে, তবুও হাল না ছাড়া। গাম্বারু মানে হলো, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, তোমাকে সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যখন গন্তব্য দূরে, পথ অস্পষ্ট, পাশে কেউ নেই, তবুও এগিয়ে যেতে হবে। আজকের পৃথিবীতে আমরা সবকিছু চাই তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিক সাফল্য, তাৎক্ষণিক টাকা, তাৎক্ষণিক খ্যাতি, কিন্তু কোনো অর্থবহীন জিনিস তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। হোক সেটা সম্পর্ক, ক্যারিয়ার, স্বপ্ন বা পরিচয়, সবকিছুই অবিরাম পরিশ্রমের দাবি রাখে। কিন্তু অধিকাংশ মানুষ মাঝপথে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। গাম্বারু শেখায়, আসল বিজয়ের সেখানেই যেখানে হেরে গিয়েও চেষ্টা চালিয়ে যায়, যেখানে ক্লান্ত হলেও থেমে যায় না, একটু বিশ্রাম নেয়, তারপর আবার উঠে দাঁড়িয়ে এগিয়ে যায়। প্রত্যেক মানুষের জীবনেই একটা সময় আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে, যখন সবচেয়ে প্রিয় মানুষটি ছেড়ে চলে যায়, যখন স্বপ্ন ভেঙে চূর্ণ হয়, যখন একা হয়ে পড়ি আর দুনিয়া আমাদের বোঝে না। গাম্বারু তোমার ঢাল হয়ে দাঁড়ায়। এটা শেখায়, তোমার অশ্রুকে কখনো দুর্বলতা ভেবো না, কিন্তু সেই অশ্রুকে বিশ্বের বিরুদ্ধে অস্ত্র বানিও না। নিজের কষ্টকে ধীরে ধীরে গিলে নাও, চরিত্রের অংশ করে নাও।
ফুক গর্ব মানে এই নয় যে তুমি কখনো ক্লান্ত হবে না বা দুঃখী পাবে না। গর্ব মানে হলো তুমি জানো এই সময়টাও কেটে যাবে। তুমি বোঝো এই কষ্টের মধ্যেও কোনো না কোনো অর্থ লুকিয়ে আছে। আর যখন তুমি এই মানসিকতা নিয়ে বাঁচতে শুরু করো, তখন প্রতিটি ঝড়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারো। যখনই জীবন তোমাকে মাটিতে ফেলে দেবে, আরেকবার উঠে দাঁড়াও, কারণ অনেক সময় জেতার মানে শুধু চলতে থাকা। গাম্বারুকে আঁকড়ে ধরো আর দেখবে নিজের উপর গর্ব করতে শিখেছ, কারণ তুমি হাল ছাড়োনি। আর এটাই সবচেয়ে বড় বিজয়। নিয়ম 5, গামান, নীরব সহনশীলতা। খুব ঠান্ডা একটা রাত, চারিপাশে বরফের চাদর। জাপানের এক মন্দিরে এক কিশোর বসে আছে কাঠের মেঝেতে, ধ্যানমগ্ন হয়ে। তার হাত কাঁপছে, ঠোঁট নীল হয়ে গেছে, শ্বাস ভারী, তবু তার চোখ বন্ধ। সে নড়ছে না, অভিযোগ করছে না, সে সহ্য করছেই। কেন? কারণ তাকে শেখানো হয়েছে গামান। গামান হলো এক জাপানি দর্শন যা শেখায় কষ্টকে মর্যাদার সঙ্গে সহ্য করতে হয়। কাঁদ নয়, অভিযোগ নয়, পৃথিবীকে জানানো নয় যে তুমি কষ্টে আছো, শুধু নীরবেই সেই কষ্ট সহ্য করা আর ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে ওঠা। আজকের যুগে আমরা শিখেছি প্রতিটি কষ্ট প্রকাশ করা এক ধরনের ফ্যাশন। সামান্য সমস্যাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, সামান্য চাপ অনুভব করলে স্ট্যাটাস দেই, কেউ কিছু বললে সারা দুনিয়াকে জানিয়ে দেই। আমরা ভুলে গেছি অনেক সময় শক্তি থাকে চুপ করে থাকার মধ্যেই। গামান শেখায় প্রতিটি কষ্টের উত্তর আত্মনাদ নয়। কখনো সবচেয়ে বড় সাহস হলো সেই কষ্টকে অনুভব করা, বোঝা আর তবুও হাসতে পারা। এটা দুর্বল হবার ব্যাপার নয়, বরং এমন একটা ভেতরের শক্তির পরিচয় যা বাইরে থেকে ভেঙে পড়লেও ভেতর থেকে অটল থাকে। প্রত্যেক মানুষের জীবনে এক সময় আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে, যখন সবচেয়ে প্রিয় মানুষটি ছেড়ে চলে যায়, যখন স্বপ্ন ভেঙে চূর্ণ হয়, যখন একা হয়ে পড়ি আর দুনিয়া আমাদের বোঝে না। গামান তোমার ঢাল হয়ে দাঁড়ায়। এটা শেখায় তোমার অশ্রুকে কখনো দুর্বলতা ভেবো না, কিন্তু সেই অশ্রুকে বিশ্বের বিরুদ্ধে অস্ত্র বানিও না। নিজের কষ্টকে ধীরে ধীরে গিলে নাও, চরিত্রের অংশ করে নাও। গামন মানে এই নয় যে তুমি কখনো ক্লান্ত হবে না বা দুঃখী পাবে না। গর্ব মানে হলো তুমি জানো এই সময়টাও কেটে যাবে। তুমি বোঝো এই কষ্টের মধ্যেও কোনো না কোনো অর্থ লুকিয়ে আছে। আর যখন তুমি এই মানসিকতা নিয়ে বাঁচতে শুরু করো, তখন প্রতিটি ঝড়েও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারো। মানুষ অবাক হয়ে ভাবে সে কেমন করে সব সামলে নিল, কিন্তু তারা জানে না তুমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছ, কতবার নীরবে কেঁদেছ, নিজেকে জড়িয়ে ধরেছ, তারপর আবার সামনে এগিয়েছ। গর্ব মানে বাইরে শান্তি, ভেতরে আগুন, বাইরে স্থিরতা, ভেতরে সংগ্রাম। তুমি কাঁদতে পারো কিন্তু একা, তুমি সাহস হারাতে পারো কিন্তু পরের মুহূর্তেই আবার উঠে দাঁড়াতে পারো। যখন তুমি গর্বকে আঁকড়ে ধরো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ভাঙতে পারে না, কারণ তখন তুমি শিখে গেছো শুধু পরিস্থিতির সঙ্গে নয়, ভেতরে কষ্টের সঙ্গেও লড়াই করতে। গর্ব তোমার চরিত্রকে পাথরের মতো দৃঢ় করে, হৃদয়কে কোমল রাখে আর আত্মাকে ইস্পাতের মতো শক্ত রাখে। তাই যখনই জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, শুধু নিজেকে একটাই কথা বলো, আমি এটাও সহ্য করব, আমি হার মানব না, আমি এগিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে তুমি নিজেকে নতুন শক্তি, নতুন মর্যাদা আর নতুন শান্তি দিয়ে গড়ে তোলো। নিয়ম 6, ওয়াবি সাবি, অসম্পূর্ণতাকে গ্রহণ করা। একটা পুরনো মাটির কাপ, কিনারা ভাঙা, রং ফ্যাকাশে, মাঝখানে ছোট্ট ফাটল, দেখতে যেন একেবারে আবর্জনার মতো। কিন্তু জাপানে সেই কাপ গর্বের সঙ্গে তাকের উপর সাজিয়ে রাখা হয়েছে। কেন? কারণ সেই কাপে আছে ওয়াবি সাবি। ওয়াবি সাবি হলো এমন এক দর্শন যা বলে অপূর্ণ, ভাঙা, সাময়িক, এগুলোর মধ্যেই আসল সৌন্দর্য লুকিয়ে আছে। কিন্তু ভাবো তো, আমরা সবাই জীবনে পরিপূর্ণতার পেছনে দৌড়াই। পারফেক্ট শরীর, পারফেক্ট ক্যারিয়ার, পারফেক্ট সম্পর্ক, আর কিছু সামান্য ভুল হলেই মনে হয় সব শেষ। কিন্তু ওয়াবি সাবি বলে, না, এটাই তো আসল শুরু। এই নীতি মনে করিয়ে দেয় জীবন কোনো ঝকঝকে শোরুম নয়, বরং এটা এক পুরনো ঘর যেখানে আছে ধুলোমাখা তাক, ফ্যাকাশে রং, কিন্তু সেই অসম্পূর্ণতার মাঝে লুকিয়ে আছে আসল জাদু। ওয়াবি সাবি শেখায় প্রতিটি জিনিসের অসম্পূর্ণতাকে গ্রহণ করাই আসল শান্তি। প্রতিটি ফাটল এক একটা গল্প, প্রতিটি দাগ এক একটা অভিজ্ঞতা। এইবার নিজের দিকে তাকাও। তোমার অতীত হয়তো একেবারে নিখুঁত ছিল না, কিছু সম্পর্ক ভেঙে গেছে, কিছু সিদ্ধান্ত ভুল হয়েছে, কিছু স্বপ্ন অসম্পূর্ণ থেকে গেছে। কিন্তু এসব ভুল কি তোমাকে কিছু শেখায়নি? এসব কষ্ট কি তোমাকে শক্ত করে তোলেনি? ওয়াবি সাবি শেখায়
নিজেকে যেমন তেমন ভাবে মেরে নাও, কিছু লুকিও না, কিছু ভয় পেও না। ভাবো তো, যদি গাছ লজ্জায় শুকনো পাতাগুলো লুকিয়ে রাখত, যদি চাঁদ আর দাগের জন্য রাতের আলো দিত না, তাহলে পৃথিবী কতটা অসম্পূর্ণ হতো। ওয়াবি সাবি আমাদের মনে করিয়ে দেয়, জীবনের আসল স্বাদ আসে তখনই যখন আমরা তাতে চিনি নয়, সত্যি মেশাই। যখন আমরা আমাদের ত্রুটিগুলোকে দোষ নয়, বরং বৈশিষ্ট্য হিসেবে মেনে নিই। তোমার ভাঙা হৃদয়, ক্লান্ত হাত, বাঁকানো পিঠ, এগুলো দুর্বলতা নয়, বরং জীবনের মেডেল। এগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার লড়াই, নীরবে গিলে ফেলা অশ্রু। ওয়াবি সাবি শেখায়, অন্যদের অসম্পূর্ণতাও গ্রহণ করো। তখন ভালোবাসা দাবি করে না, বরং বোঝাপড়ায় পরিণত হয়। তখন সম্পর্কগুলো তুলনা করে না, বরং সংযোগ গড়ে তোলে। আর এই গ্রহণযোগ্যতাই এনে দেয় একটা গভীর শান্তি, যা কোনো থেরাপি, কোনো মোটিভেশনাল উক্তি, কোনো দামি ভ্যাকেশনেও পাওয়া যায় না। সেই শান্তি আসে তখনই যখন আয়নায় তাকিয়ে তুমি বলতে পারো, আমি যেমন ঠিক তেমন ভালো আছি। এটাই আমার সৌন্দর্য। ওয়াবি সাবি কোনো ধারণা নয়, এটা একটা দৃষ্টিভঙ্গি। এটা পৃথিবীকে দেখার একটা নতুন উপায়, যেখানে নেই বিচার, নেই ভয়, আছে শুধু সত্য আর সহজতা। তাই পরের বার জীবনে কিছুটা অসম্পূর্ণতা মনে হলে, কোনো সম্পর্কও যদি খানিকটা বেঁকে যায়, থেমে যাও, মুচকি হাসো, আর নিজেকে বলো, এটাই ওয়াবি, এটাই আসল সৌন্দর্য। তখন তুমি দেখবে ভাঙা জিনিসও হাসতে শুরু করেছে, কারণ তারাও বুঝেছে তারা অসম্পূর্ণ হলেও পূর্ণ। নিয়ম 7, হারাহাচিবু, আত্মনিয়ন্ত্রণ এবং যত্ন। সন্ধ্যার সময় জাপানের ওকিনাওয়া দ্বীপের এক ছোট্ট গ্রামে মানুষ ধীরে ধীরে হাঁটছে। তাদের মুখে শান্তি, পদক্ষেপে স্থিরতা, চোখে ঝিলিক। কেউ দৌড়াচ্ছে না, কেউ তাড়াহুড়ো করছে না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এখানকার মানুষ শুধু 90 থেকে 100 নয়, অনেক সময় 110 বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু শুধু বেঁচে থাকে না, পুরোপুরি সক্রিয় আর প্রাণবন্ত থাকে। তাদের এই সুস্থ, শান্ত আর ভারসাম্যপূর্ণ জীবনের রহস্য কি? তার একটা গোপন কারণ হলো হারাহাচিবু। এটি এমন একটা নীতি যা শেখায় খাবার শুধুই পেট ভরার জন্য নয়, বরং শরীর আর মনকে শ্রদ্ধা জানানোর এক উপায়। হারাহাচিবু মানে পেটের মাত্র 80% পর্যন্ত খাওয়া, অর্থাৎ যখন পুরোপুরি তৃপ্ত হয়নি তখনই খাওয়া বন্ধ করে দেওয়া। কারণ ক্ষুধা মেটানো আর পেট ভরানো দুটোর মাঝে সূক্ষ্ম পার্থক্য আছে, আর সেখান থেকেই শুরু হয় আত্মনিয়ন্ত্রণ। একবার ভাবো, প্রতিবার খাওয়ার সময় কি আমরা শরীরের প্রয়োজন অনুযায়ী খাই, নাকি খাই অভ্যাস, স্বাদ বা আবেগের কারণে? অনেক সময় আমরা ক্ষুধার জন্য খাই না, খাই একঘেয়েমিতে, কখনো দুঃখে, কখনো রাগে, কখনো অজান্তেই খেতে খেতে চলতে থাকি। তারপর আসে অপরাধ বোধ, ক্লান্তি, আলস্য, আর ধীরে ধীরে শরীর হারায় তার ভারসাম্য। আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে, মন হয়ে যায় অবসন্ন। হারাহাচিবু আমাদের নরমভাবে মনে করিয়ে দেয়, সেলফ কেয়ার মানে শুধু স্কিন কেয়ার বা জিম নয়। আসল সেলফ কেয়ার তখনই হয় যখন তুমি নিজের শরীরের কথা শোনো, যখন তুমি বোঝো কতটা নিতে হবে আর কোথায় থামতে হবে। এটা শুধু খাওয়ার ক্ষেত্রেই নয়, এই নীতি প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ভাব, আবেগ, কথা বলা, কাজ, সব জায়গায় বলে যতটুকু দরকার ততটুকুই নাও, তার বেশি নয়। কারণ আমরা যখন খুব বেশি নিই, খুব বেশি খাই, খুব বেশি কথা বলি, খুব বেশি কাজ করি, তখন ধীরে ধীরে আমরা নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা ভারসাম্যে থাকি, তখন অল্প জিনিসও আমাদের অনেক কিছু দেয়, স্বচ্ছতা, শৃঙ্খলা আর এক ধরনের শান্ত শক্তি। হারাহাচিবু শেখায় ক্ষুধা পুরোপুরি মেটানো জরুরি নয়, বরং সামান্য ফাঁকা রেখে দেওয়াটাই আসল অর্থ। কারণ পেট সামান্য খালি থাকলেই ভেতরে ভাবার, অনুভব করার একটা জায়গা তৈরি হয়। এই নীতি যেন প্রতিদিন আমাদের একটাই প্রশ্ন করে, আমি কি সত্যি আমার প্রয়োজনগুলো বুঝি, নাকি শুধু অভ্যাসের দাস? যখন তুমি হারাহাচিবু মেনে চলতে শুরু করো, শুধু খাওয়ার ধরনই বদলায় না, তোমার চিন্তাধারাও বদলাতে শুরু করে। এখন তুমি আর শুধু খাবার খাও না, খাবারকে সম্মান দাও, নিজের কথা শোনো, নিজের সঙ্গে যোগাযোগ করো। আর এই যোগাযোগই হলো আসল সেলফ কেয়ার। কোনো বিলাসিতা নয়, কোনো বাহ্যিক কিছু নয়, শুধু নিজের সঙ্গে এক সৎ দৃষ্টিকোণ আর সচেতন সম্পর্ক। হারাহাচিবু মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় তৃপ্তি অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে। কম খাওয়া শুধু শরীরের জন্য বিশ্রাম নয়, এটা আত্মারও বিশ্রাম। তাই যখন পরের বার প্লেটে একটু খাবার বাকি থাকবে আর তোমার ক্ষুধাও একটু বাকি থাকবে, নিজেকে বলো, এটাই যথেষ্ট। আমার শরীরই আমার মন্দির, আর আমি তাকে সম্মান করি। এটাই আসল যত্ন, যেখানে তুমি নিজেকে থামাও, শুধু ক্ষুধায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। শান্তি শুরু হয় সেখান থেকেই, যেখানে প্রয়োজন শেষ হয় আর সংযম শুরু হয়। নিয়ম 8, শিনরিনিয়োকু,
প্রকৃতির সঙ্গে পুনঃসংযোগ। ভোরবেলা একজন জাপানি মানুষ চুপচাপ এক বনপথে হাঁটছেন, মোবাইল ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া। তার পদক্ষেপ ধীর, চোখে চারপাশে সবুজে ভরা দৃশ্য, পাতার খসখস শব্দ, পাখির ডাক, দূর থেকে বয়ে আসা বাতাসের শ্বাস, সবকিছু যেন তার সঙ্গে কথা বলছে। তিনি কিছু ভাবছেন না, কিছু বলছেন না, শুধু শান্ত, উপস্থিত আর সংযুক্ত, প্রকৃতির সঙ্গে আর হয়তো নিজের সঙ্গেও। এটাই শিনরিনিওকু, যাকে ইংরেজিতে বলা হয় ফরেস্ট বাথিং। কিন্তু এই স্নান জলের নয়, প্রকৃতির, নিজেকে রিসেট করার একটা উপায়। আমাদের বেশিরভাগ মানুষই আজ ডিসকানেক্টেড, আর সবচেয়ে খারাপ ব্যাপার, আমরা বুঝতেও পারি না কতটা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা সবসময় স্ক্রিনে ডুবে থাকি, ফোন, ল্যাপটপ, টিভি, নোটিফিকেশন, এইসব জগতে এতটাই হারিয়ে গেছি যে প্রকৃতি যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। কখনো খেয়াল করেছ, যখন তুমি খুব খারাপ মন নিয়ে থাকো আর হঠাৎ খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পড়ো, কেন যেন মনটা একটু হালকা লাগে? বাতাসের ছোঁয়ায় কেন যেন এক ধরনের শান্তি অনুভূত হয়? কারণ আমরা প্রকৃতি থেকে আলাদা নই, বরং তারই অংশ। আর যখন আমরা তার থেকে দূরে যাই, ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হতে থাকে। শিনরিনিওকু সেই শূন্যতাকে পূর্ণ করার প্রাচীন জাপানি শিল্প। এটা বলে, কোনো লক্ষ্য নিয়ে বনে যেও না, শুধু যাও আর থাকো। কোনো টার্গেট নেই, নেই কোনো ডেডলাইন, নেই কোনো ফলাফলের চিন্তা। শুধু প্রতিটি পাতাকে অনুভব করো, প্রতিটি শাখার শব্দ শোনো, সূর্যের প্রতিটি কিরণ মুখে পড়তে দাও। আজকের ব্যস্ত জীবনে আমরা সবসময় রিয়্যাক্ট করি, কল, মেসেজ, মানুষের প্রত্যাশা, সবকিছু প্রতি। কিন্তু মাঝে মাঝে দরকার থামা, দেখা আর অনুভব করা। শিনরিনিওকু আমাদের সেই বিরতির বিলাসিতা দেয়। এটা শেখায়, ব্যস্ত থাকা মানেই জীবিত থাকা নয়। প্রতিটি মানুষকে অন্তত সপ্তাহে একবার প্রকৃতির সঙ্গে পুনঃসংযোগ করতেই হবে। গাছের ছায়ায় বসা, হাতে মাটি ধরা, খালি পায়ে ঘাসে হাঁটা, কারণ তখনই আমাদের নার্ভাস সিস্টেম ধীরে যায়, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, আর মাথার ভেতরে সেই অবিরাম শব্দ যা আমাদের ক্লান্ত করে আপনা আপনি স্তব্ধ হয়ে যায়। শিনরিনিওকু কোনো দামি থেরাপি নয়, কোনো হাই পারফরমেন্স টেকনিকও নয়। এটা হলো ফিরে যাওয়া সেই জায়গায় যেখান থেকে আমরা একসময় এসেছিলাম। সেই বন, সেই নদী, সেই গাছ, সেই পাহাড়, তারা আমাদের ভুলে যায়নি, আমরাই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, তারা এখনও আমাদের ডাকছে, আমাদের গ্রহণ করার জন্য তারা প্রস্তুত। তাই যখনই নিজেকে ডিসকানেক্টেড মনে হবে, মন ভারী লাগবে, শ্বাস নিতে কষ্ট হবে, তখন একটা পার্কে যাও, একটা বনে যাও, সামান্য সবুজের কাছাকাছি যাও। তোমার দরকার হবে নীরবতা, কথার নয়। তোমার দরকার হবে অনুভব করা, ভাবার নয়। আর যখন ফিরে আসবে, বাহির থেকে নয়, ভেতর থেকেও হালকা, শান্ত আর পূর্ণ অনুভব করবে। শিনরিনিওকু ট্রেন্ড নয়, এটা হলো একটা নতুন জন্ম, নিজের কাছে ফিরে আসা, কোনো প্রচেষ্টা ছাড়া, শুধু প্রকৃতির সঙ্গে নিঃশ্বাস নেলা। আর হয়তো জীবন সেখান থেকেই আবার শুরু হবে। কখনো ভেবেছ, আমরা জীবনের কাছে কত কিছু চাই? সাফল্য, সুখ, শান্তি, স্বচ্ছতা, সম্পর্ক, স্বাধীনতা। কিন্তু খেয়াল করেছ কি, এই সব কিছু বাইরে খুঁজতে গিয়ে আমরা ধীরে ধীরে নিজের ভেতরের সত্তা থেকে দূরে সরে যাই। এই 8টি গভীর জাপানি জীবন দর্শন, ইকিগাই, শোশিন, কাইজেন, গাম্বারু, গামান, ওয়াবিসাবি, হারাহাচিবু আর শিনরিনিওকু, এগুলো কোনো টেকনিক নয়, এগুলো আত্মার স্তরের প্রজ্ঞা। এগুলো শেখায়, জীবন কোনো দৌড় নয়, এটা এক ধীর, অর্থপূর্ণ যাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে সচেতনতা, প্রতিটি মোড়ে সৌন্দর্য, আর প্রতিটি বাধার আড়ালে লুকিয়ে থাকে বিকাশ। ইকিগাই আমাদের শিখিয়েছে, আমাদের জীবনে বাঁচার একটা কারণ থাকতে হবে। শোশিন মনে করিয়ে দিয়েছে, আমরা সবসময় শিক্ষার্থী থাকতে পারি। কাইজেন দেখিয়েছে, প্রতিদিন ছোট ছোট উন্নতি বড় পরিবর্তন আনে। গাম্বারু আমাদের সাহস দিয়েছে কখনো হাল না ছাড়ার। গামান শিখেছে কষ্টকে মর্যাদার সঙ্গে সহ্য করতে। ওয়াবিসাবি শিখেছে অসম্পূর্ণতায়ও হাসতে এবং সৌন্দর্য খুঁজে পেতে। হারাহাচিবু বুঝিয়েছে সংযম মানেই আত্মভালোবাসা। আর শিনরিনিওকু আমাদের আবার প্রকৃতির সঙ্গে যুক্ত করেছে। এই নীতিগুলোকে গ্রহণ করা কোনো একদিনের কাজ নয়, এগুলো হলো একটা আজীবনের যাত্রা। কিন্তু এটা এমন এক যাত্রা যেটা তোমাকে ফিরিয়ে দেয় তোমার হারিয়ে যাওয়া শান্তি, হারিয়ে যাওয়া শক্তি আর প্রকৃত সুখ। এখন প্রশ্নটা হলো, এগুলো কাজ করবে কিনা তা নয়, প্রশ্নটা হলো, তুমি কি সত্যি তোমার পুরনো অভ্যাসগুলোকে ছেড়ে যেতে প্রস্তুত? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করো, তোমার জীবনে অনেক কিছু বদলাবে। বাহিরে নয়, প্রথমে ভেতর থেকেই। আর যখন ভেতরে পরিবর্তন আসে, পুরো দুনিয়াটাই
জীবনটাই বদলে যায়। যদি এই যাত্রা তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি এই কথাগুলো তোমার ভেতরে আলোড়ন তৈরি করে, তাহলে আজ থেকেই একটা ছোট্ট পদক্ষেপ নিয়ে শুরু করো, একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বুক বাংলা সাবস্ক্রাইব করো।